আজকে যে কারণে আমার এই বার্তালাপ ইউটিউবে শুরু করলাম তার কারণ হচ্ছে যে এসএলএসটি যে পশ্চিমবাংলায় এসএলএসটি পরীক্ষা হয়েছে তার রেজাল্ট প্রকাশিত হয়েছে, যেখানে ভেরিফিকেশনে কিছুজনের নাম এসেছে যারা সবাই অভিজ্ঞ, বেশিরভাগটাই। কিছু বিষয়ে কাট অফ মার্কস এতটাই উপরে গেছে যাতে নতুনদের কোনো চান্সই নেই, আর নতুনরা ইন্টারভিউয়ে যাওয়ার কোনো প্রবণতাই দেখা যাচ্ছে না। এটা নিয়ে একটা বড় সমস্যা তৈরি হয়েছে নতুনদের মধ্যে। তারা আন্দোলন করে তারা চাইছে তাদের দাবি দাবা আদায় করবে, সরকার কাছে কিন্তু হবে না, এটা সত্য। যারা যারা শিক্ষার সঙ্গে যুক্ত এটা তারা মেনে নাও যে সত্য যতটাই কঠিন হোক বা নিরস হোক তাকে মেনে নিতে হবে। এই পরীক্ষাটা যে হয়েছে নানা রকম কোর্ট কেসে জর্জরিত, আমরা সবাই জানি। আমরা এটা বুঝতে পারছি না, যদি আমাদের সিট সংখ্যা বাড়ানো হয় তাতে আমাদের কী লাভ হবে? সেই তো কোনো ইন সার্ভিস টিচার ঢুকবে এখানে। যদি নতুনভাবে নিয়োগ করার পদ্ধতি তৈরি হয় যেখানে অভিজ্ঞতা 10 নম্বর দেওয়া হবে না, সেই রকম পরীক্ষা হলে তাহলে নতুনদের অনেক চান্স আছে চাকরি পাওয়ার। কিন্তু এই গেজেটে যে পশ্চিমবঙ্গ সরকার যে প্রসেসে চলছে তাতে কোনো নতুন স্টুডেন্ট বা নতুন যারা শিক্ষার্থী বা চাকরি প্রার্থী তারা কেউ পাবে না। এটা আমাদেরকে মাথায় ঢুকিয়ে নিতে হবে আগে। মোদ্দা কথা, যদি আমরা সিট বৃদ্ধিও করে সেখানে কিন্তু ইন সার্ভিসরাই ঢুকবে, কারণ তারা অগ্রাধিকার দেবে অভিজ্ঞতার জন্য 10 নম্বর। তারা এইভাবেই চলছে প্রসেসটা। তোমরা যারা আন্দোলন করছো, আন্দোলনে আছো, তারা আন্দোলন করো, কিন্তু নতুন গেজেট নোটিফিকেশনের জন্য। তাহলে কি হবে? নতুন করে পরীক্ষা হলে নতুনভাবে নতুন নিয়ম নীতি হবে, এবং আমরা যে ভুলগুলো এই রুলসে করে গেছি, কারণ আমরা প্রথম থেকে দেখছি যে 31শে ডিসেম্বর এর মধ্যে নিয়োগ করতে হবে, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু 31শে মে যখন তারা নোটিফিকেশন জারি করলো সেখানে কোনোভাবেই অ্যাকাডেমিক্স আর অ্যাকাডেমিক এই বিষয়টা আমরা বুঝতে পারিনি। মোদ্দা কথা যে কেউই বুঝতে পারেনি, কারণ তারপরে ইউটিউবাররা অন্যভাবে ভুল বুঝিয়েছে। যারা চাকরি প্রার্থীদেরকে, নতুন চাকরি প্রার্থী যারা ভুল বুঝেছে, তারা তখন সেটাকে ব্যাখ্যা করেনি অ্যাকাডেমিক্স আর অ্যাকাডেমিক ব্যাপারটা কি, এ আর বি। এটা তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের চোখের সামনে যে আজকে এসে এই যে প্যানেলটা বেরোলো বা প্যানেল তৈরি হবে চাকরির জন্য, তাতে দেখা যাচ্ছে যে এত একটা কেসে জর্জরিত কোর্টের প্রত্যেকটা স্টেপে কোর্টে কেস করা হচ্ছে, এবং এমন একটা জায়গায় এসে গেছে দেখা যাচ্ছে যে আসল যে আমাদের নতুন চাকরি প্রার্থীদের দাবি যে তাদেরকে সিট বৃদ্ধি করতে হবে এবং চাকরিতে নিয়োগ করতে হবে, এটাই তো। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যতগুলো কেস হচ্ছে সেটা কিন্তু অন্য পয়েন্টে, অন্য দিক, অন্য অ্যাঙ্গেলে। আমরা দেখতে পারি যে যেসব সাবজেক্টগুলোতে কাট অফ হাই গেছে, ইতিহাস, বাংলা, অঙ্ক, ইংরেজি, এই যে সাবজেক্টগুলো, যেখানে বিষয়গুলো যেখানে কাট অফ অনেক হাই গেছে, সেখানে নতুনদের কোনো চান্স পাওয়ারই সম্ভবই নয়। একটা সাবজেক্টে 77 কাট অফ গেছে, সেটা কোনটা? সেটা ইংরেজিতে। কি করে সম্ভব? একটা ফ্রেশার্স ক্যান্ডিডেট বা একজন নতুন পরীক্ষার্থী বা শিক্ষার্থী বা চাকরি প্রার্থী, সে কি করে 70 পরীক্ষা দিয়ে 77 কাট অফ ক্লিয়ার করবে? এটা জানে না কেউ? সবাই জানে। হাইকোর্ট জানে না, সুপ্রিম কোর্ট জানে না যে কী করে এই ছেলেটা এই 70-এর মধ্যে একজন 80-তে কাট অফ, একজন 70-এর কাট অফ, 70-এর কাট অফ সে ক্লিয়ার করবে কীভাবে? 77 ক্লিয়ার। আর এত পণ্ডিত ব্যক্তি পশ্চিমবাংলায় আছে এটা তো জানতো না কেউ। ইউটিউবের একটা ন্যারেটিভ তৈরি করেছিল যে তোমরা পরীক্ষা দাও, যারা পুরনো ক্যান্ডিডেট তারা তো কম পাবে, তারা তো পড়াশোনার মধ্যে নেই, তারা পড়াশোনা করছে না, যতটুকু করছে তারা কম পাবে, 40 থেকে শুরু করে 45-এর মধ্যে আনাগোনা করবে। তাহলে কী হবে? তাহলে হবে যে যদি 20ও যোগ করা হয় তাহলে সেটা 65 বা 60-এর হয়ে যাবে, তারা কখনোই 70 পার হবে না। কিন্তু দেখা গেলো কি, সমস্ত মিথ্যে প্রমাণিত হলো, এবং সমস্ত শিক্ষার্থী বা চাকরি প্রার্থীরা যারা ইউটিউবকে বেশি নির্ভর করেছিল তারা কিন্তু
পুরোপুরি আজকে সে বুঝতে পারছে যে ইউটিউব যে বিষয়গুলো ছড়িয়েছিল এবং আজও যা ছড়াচ্ছে কোনো একটা বিষয় নিয়ে ইস্যু নিয়ে, তা কিন্তু প্রমাণিত যে এরা একটা ন্যারেটিভ তৈরি করছে, যে ন্যারেটিভটার ফাঁদে পা দিয়েছে অনেক নতুন চাকরি প্রার্থী, যারা দেখলো 60-60 পরীক্ষা দিয়েছে, কিন্তু তারা যখন অ্যাকাডেমিক্স করে যোগ্য করে 70 হচ্ছে, তারা ডাক পাচ্ছে না। তার কারণ কি? ওই যে যারা ইন সার্ভিস, যারা চাকরি পেয়েছিল, তাদের 10 যোগ হয়েছে 80-তে, 80-তে 77 কাট অফ ঠিক আছে, কিন্তু 70-77 কাট অফ কীভাবে হয় এটা সবাই জানে, কিন্তু সবাই মেনে নিচ্ছে। এই কিছুদিন আগে দেখলাম একজন হাইকোর্টের উকিল, যিনি বলছেন ঠিকই তো আছে, কিছু সাবজেক্টে চান্স পেয়েছে নতুনেরা, কিছু সাবজেক্টে নতুনরা চান্স পায়নি, কাট অফ হাই। তার মানে কি এটা কোনো ব্যাপার না, এটা একটা নর্মাল বিষয়। তারা মনে করে যে এটা মানে প্রত্যেকটা বিষয়, যারা এইটার ভুক্তভোগী মানে নতুন চাকরি প্রার্থীরা যারা পরীক্ষা দিয়েছে, তারাই একমাত্র এটা নিয়ে চিন্তিত, কিন্তু কোনো সমাজের অন্য কোনো শ্রেণী সেটাকে অতটা চিন্তিত নয়। তারা মনে করেছে একটা মানে কোর্টে একটা কেস করব, সেটা লড়বো, এবং লড়ে যে পক্ষ, বিবাদী পক্ষ বা বাদী পক্ষ জিতবে, সেটা একটা ফসলা আসবে, মানে একটা ফলাফল আসবে। কিন্তু কেউ মনে করে না যে যদি আমরা এই গেজেটটার উপর নির্ভর করে পরীক্ষা দিয়ে এসেছি, তো এখন যদি মনে করা এই গেজেটের উপর নির্ভর করে আমরা চাকরি পাবো, এটা ভুল, এটা সত্য নয়, এটা হতে পারে না। কারণ এর মধ্যে দেখা গেল যে, আমি ইতিহাস সাবজেক্টটাই বলি, ইতিহাস সাবজেক্টে 179টা সিট, তার মধ্যে হিসাব নিয়ে 228 জনকে ডাকবে, কিন্তু দেখা গেল সেখানে অনেক বেশি 391 জনকে ডেকেছে। তার কারণ আমরা জানি যে একটা রুলস করেছিল যে কাট অফ মার্কসটা যে থাকবে লাস্টে, সেই মার্কস যারা সবাই যতজন পাবে তাদেরকে সবাইকে ডাকা হবে, ফলে 391 জন ডাকা হয়েছে। এবং যদি কারো ভেরিফিকেশনের ভুলও হয়, তাহলে এই 391 মধ্যে থাকবে। আমরা জানি অনেকেই এটা ব্যাখ্যা করেছে, মানে নতুন ভেরিফিকেশনের জন্য আলাদা করে লিস্ট বেরোবে না ইতিহাসে, এটা সত্য, 19-ও তাই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ধারাবাহিকতা রয়ে গেল, মানে এটা কেন? মানে কোর্টে কেস হচ্ছে, কোর্টে কেস লড়ছে, আজ হচ্ছে, কাল হচ্ছে, তারিখ দিচ্ছে, কিন্তু এতে নতুনদের কি মানে সুবিধা হবে? কিচ্ছু হবে না। সুবিধা কি করে হবে? ধরো একটা কাট অফ 77-এ কাট অফ গেছে বা 75-এ কাট অফ গেছে ইতিহাসে, তো এই কাট অফটা 75 কাট অফ, তার মানে এর উপরে কতজন 80, 79, 87, 87, 77 পাবে? 87 তো পাবে না, বলি সরি, 77 পাবে। 75 মানে কি? 75 থেকে 80-র মধ্যে কয়েকশো ছেলে আছে জেনারেল কাস্টের। তার মানে এটা কি? তার মানে যে যদি ধরো এইটাকে যদি 75 কাট অফ হয়, তাহলে তারও নিচে অনেক কারো জেনারেল কাস্ট পড়ে আছে, যারা ওই লিস্টে ঢুকতে পারেনি। সত্য কথা তো এটা। যদি 75 কাট অফ মার্কস হয় জেনারেলদের, তাহলে 70 থেকে 75-এর মধ্যে অনেক ছেলে আছে ইন সার্ভিস আছে, যারা চান্সই পায়নি। আমরা কি করে বলতে পারি যে সিট বাড়ালে নতুনরা চান্স পাবে? বোকা বোকা কথা না? ভুল বোঝা যাচ্ছে না? মানুষ তো ভুল বোঝাচ্ছে। কি করে সম্ভব? 75 যদি কাট অফ হয় একটা সাবজেক্টে, তাহলে তার 72 থেকে 75-এর মধ্যে কতজন ছাত্র আছে জেনারেল কাস্টে? আছে তো? এটা সম্ভব, থাকা অবশ্যই উচিত, থাকবে। তাহলে তারা তো চান্স পাচ্ছে না। তাহলে যদি আমার কাট অফটা যদি কমেও আসে, তাহলে সেখানেও ইন সার্ভিস যাবে। তাহলে কী করে সম্ভব যে নতুন আর একটা লিস্ট বেরোলে আমাদের নতুনরা চাকরি পাবে ওখানে? এগুলো গল্প, এই গল্পতে আর ভিজে না, মানে এই গল্প আর করা উচিতই না। আমাদের এই মুহূর্তে করা উচিত, নতুন যারা যোগ্য প্রার্থী, যারা চাকরিতে ভালো ফল করেছে, তারা যদি মনে করে এই 60 যারা পেয়েছে, তারা যদি মনে করে আমরা 60 পেয়েছি, আমরা 10-এ একাডেমিক স্কোর 10 70 পেয়ে আমরা চাকরি পাবো, এটা তাদের ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। কারণ 70 যে পেয়েছে, 80 তো কাট অফ, 70 তো কাট অফ না, 80-তে কাট অফ হয়েছে। 80-তে কাট অফ হলে 71 থেকে 80-র মধ্যে কয়েকশো জন আনাগোনা করছে, তারা চাকরি পাবে। শেষ পর্যন্ত তো নতুনরা চাকরি পাচ্ছেই না এই সাবজেক্টগুলোতে, অন্যগুলোতে পাবে না। অন্যগুলোতে কেন পাবে না? তার কারণ হচ্ছে অন্যগুলোতে যারা চাকরি প্রার্থী ইন সার্ভিস তাদেরকেই নেবে, এটা স্বাভাবিক জিনিস, এটা স্বাভাবিক জিনিস। আর যারা ইন সার্ভিস নয় কিন্তু কাট অফে ক্লিয়ার হয়ে, তারা পাবেই না চাকরি, তাই না? যদি সিট সংখ্যা 90 হয় বা 80 হয়, তাকে ডাকছে 150 জন, 150-এর মধ্যে 80 জনকেই নেবে না, তারা তো ইন সার্ভিস থেকেই নেবে। এটা তো রুলস, তাদের তো অগ্রাধিকার আছেই। 2016-তে যারা চাকরি প্রার্থী হয়েছে তারা অগ্রাধিকার পাবে, কিন্তু সরকার যেভাবে নিয়ম করলো, কি করলো, তার সঙ্গে আদার্স যে লোকগুলো ছিল, বসেছিল, তাদের বয়স হয়ে যাচ্ছিল, তাদেরকে বের করে দিল ঠিক পথ দিয়ে, জল ঘোলা করে।
তাই না? এটা একটা প্রসেস। যে শুধুমাত্র যদি বলা 2016 চাকরি প্রার্থীরাই একমাত্র এই 10 নম্বরটা পাবে অভিজ্ঞতার জন্য, তাদেরকে একটু সুবিধা দেওয়া হবে, তাহলে খুব ভালো হতো। কিন্তু না, উল্টো হয়ে গেল। তারাও গেল, তার সঙ্গে এরাও বেরিয়ে গেল। কিছু সংখ্যক যারা বসেছিল এতদিন 2016 পাস করতে পারেনি, তারাও কিন্তু এই ইন সার্ভিসের পথ ধরে সোজা গেটটা পাস করে বেরিয়ে গেল। কেন? এরা কারা? মানে এটা কেন হবে? মানে এমন তো নয় যে এই সমস্ত 10 মার্কসটা সবাইকে দিতে হবে, দেওয়া উচিত না। কেন দেয়া হবে? একটা প্যানেল বাতিল হয়েছে, তার যারা সাফার করতে যাদেরকে, তারা পাক, এটা স্বাভাবিক নেই, তারা পাওয়া উচিত তাদের। তার মানে এই নয় এই নাম্বারটা আমি আপামর পশ্চিমবাংলা, আপামর ভারতের যেখানে যা আছে ল্যাঙ্গুয়েজে, তাদেরকে আমরা কী দেবো? অগ্রাধিকার দেবো। হিন্দি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আদার্স ল্যাঙ্গুয়েজ, তাদের সবাইকে তো আমরা অধিকার দিচ্ছি, অগ্রাধিকার দিচ্ছি। কিছু কিছু সিটে তো একটাই সিট একজনই পাস করেছে, তার তো লাখ ভাই ভালো, সে তো পেয়েই গেল, তাই না? যত কম নাম্বারই পাক, এই কোটার সুবিধার্থে, যে সংরক্ষণের সুবিধার্থে সে চাকরিটা পেয়ে গেল। আলাদা কী হলো? 20 পাক, 25 পাক বা 40 পাক, সে কিন্তু সে কোটা বেরিয়ে ঢুকে গেল চাকরিতে। মানদণ্ড কোথায় গেল শিক্ষার? মানলাম একজন খুব সুবিধাবাদী মানুষ, যারা চাকরি পেল, চাকরি পেয়ে সে এডুকেশনে যোগ দিল, কিন্তু শিক্ষার মানদণ্ড তো কমে যাচ্ছে না? সেটা আলাদা বিষয়, সেটা আমি আলোচনা করতে চাই না। আমি যেটা আলোচনা করতে চাই, এই যে নতুন পুরনো যারা টিচার, তারা মনে করে যে তারা কিছু প্রতিবাদ করেনি, যে এই নাম্বারটা সবাইকে কেন দেওয়া হচ্ছে, সেই জোরালো প্রতিবাদটা নেই কারোর মধ্যে। তারা চাইছে, তারা সত্যিকারেরই চাইছে কিনা জানি না, তারা চাইছে যে সিট বৃদ্ধি করা হোক, তাহলে আমরাও চাকরি পাবো, আবার যারা নতুন চাকরি পাবে তারাও পাবে। কিন্তু এটা তো মানে ভোগাস মার্কা কথাবার্তা, এটা সম্ভবই না। ইন সার্ভিস যে সংখ্যক পশ্চিমবাংলায় আছে না, ওই সিট সংখ্যায় কোলাবে না। যে সিটটা পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে, সেই সিটটা ইন সার্ভিসের জন্য যথেষ্ট নয়। যদি দেখা যায় সেই অর্থে যে মানে প্রত্যেকটা তথ্য বা ইনফরমেশন প্রথম দিকে যদি ওয়েবসাইটে দেওয়া শুরু হতো, এবং তাহলে কিন্তু এত ভুল হতো না, মানে এত সমস্যা হতো না। আমরা চাইনি কোনো তথ্য, আমরা মনে করেছি বাড়িতে পড়াশোনা করবো, 60 পাবো, একাডেমিক স্কোর 10 আছে, 70 পেয়ে গেলে আমি চাকরি পেয়ে যাবো। কিন্তু এটা কেউ বুঝতে পারেনি, বা বুঝতে পারাটা তাদের ব্যর্থতা। আমি বলবো নতুন চাকরি প্রার্থীদের ব্যর্থতা, তারা এই খেলটা বুঝতে পারেনি। দীর্ঘদিন ধরে আমি 1 মাস 2 মাস ধরে, 3 মাস 4 মাস ধরে আমি ইউটিউব দেখছি, প্রত্যেকটা ইউটিউব দেখলাম যে কোনো মানুষ ভাবতেই পারেনি যেটা হতে পারে, সব বোকা বানিয়েছে। যে একটা পুরনো ক্যান্ডিডেট, যে 1889 সালে জন্ম, বা 1888 বা 1882 সালে জন্ম, সে পরীক্ষায় 60 পেতে পারে, এটা কেউ ভাবাতে পারেনি। শুধু তারা আশা দিয়ে গেছে। আরে ভাই, আশা দিয়ে কী লাভ হবে? সত্যটা জানাও, সত্যের সঙ্গে আশাকে যুক্ত করো, তবেই তো জীবন। তুমি সত্যকে না দিয়ে আশাকে বাড়িয়ে যাচ্ছ, আশাকে বাড়িয়ে, যেমন এই যে রেজাল্ট বেরোলো, কিছু কিছুটা হলো কী কুৎসিত ঘটনা, বিভৎস ঘটনা, এটা সহ্য করা যায় না। কিন্তু তারপর দিন আমার কি বলছে, এই তো ভেরিফিকেশন, সেকেন্ড লিস্ট বেরোবে, ঠিক আছে, সেকেন্ড লিস্ট বেরোবে, ভেরিফিকেশন, তাহলে তো আরও চান্স হবে। আবার কেউ কেউ বলছে ভুল তো অনেকেই দিয়েছে, তাহলে ঠিক হলে লিস্ট বেরোবে। এগুলো কি? এগুলো তো সেই বাজার বস্তা পচা গল্পের মতো। একদিন আমি প্রতিবাদ করছি যে কি কুৎসিত রেজাল্ট, নতুনরা চাকরি পাবে না, অন্যদিকে আবার পরের দিন আমরা কী বলছি, আপডেট দিচ্ছি। আর ভাই, আপডেটটা তুমি কী দেবে? তুমি কাদের আপডেট দেবে? যারা ইন সার্ভিস, তারা সব কিছু জানে, তারা সব কিছু বোঝে, তাদের চাকরি সম্প্রদায়ের সচেতনতা আছে, তারা জানে, তারা ভেরিফিকেশনে গেছে একবার, তারা জানে কীভাবে ভেরিফিকেশন হয়। তোমাদের দ্বারা জ্ঞান অর্জন করতে হবে না তাদেরকে। তোমরা যে কাজটা লেগে পড়েছো, যে ক্ষতি করে দিয়েছো, সেটা নতুন চাকরি পেলে তারা বুঝতেও পারছে না কি ক্ষতি করে দেওয়া হয়েছে তাদের জীবনে। আজকে পশ্চিমবাংলায় চাকরি নেই 10 বছর, সবাই জানে, তাই না? সবাই জানে। তাহলে তখন যদি এই আন্দোলনটা জোরালো হতো, তখন যদি আন্দোলনটা করতাম যে এই একাডেমিক আর অ্যাকাডেমিক্স আমাদের ক্লারিফিকেশন চাই, আমাদের জানতে চাই আসল ব্যাখ্যাটা কি, কেউ জানতে চায়নি তখন। কোর্ট বারবার বলে যাচ্ছে আগে পরীক্ষাটা হোক, আগে পরীক্ষাটা হোক। যে 2016 চাকরি প্রার্থীরা যে পরীক্ষা দিল, কত কষ্ট করে, এটা আমরা দেখতে পেয়েছি। কী করলো? 2016 সালে গেজেট ছিল 45% চাকরি, মানে পরীক্ষা দিতে হবে, এখন কী করলো গেজেটে 50 করে দিল। মানে 50% নাম্বার পেলে সে তবেই
চান্স পাবে। আবার কী করলো, এত জটিলতা বাড়িয়ে দিল, কী করলো যে বললো 50% মার্কস যদি গ্র্যাজুয়েশনে থাকে না থাকে, মাস্টার্স থাকে, সেও চান্স পাবে। পুরোটাই জলঘোলা করে দিল। কোথায় যে কী করছে কেউ জানে না। কে জানে এত কিছু তথ্য জানি আমরা? কোথায় কত নাম্বার পেয়েছে, কে কত নাম্বার পেয়ে চাকরি পেয়েছে, কে কত নাম্বার দিয়ে এই পরীক্ষায় বসতে পেরেছে, কে কোথায় আদৌ কি 50% মার্কস পেয়েছে না 40% মার্কস পেয়েছে, কেউ কথা জানি আমরা? কিচ্ছু জানি না। এত তথ্য আমাদের কাছে নেই, ইনফরমেশন দেয় না, ওয়েবসাইটে নেই ইনফরমেশন। কী করে জানবো আমরা এত তথ্য? আমরা কোর্টের উপরে কোর্ট করছি, কেসের উপরে কেস করছি, আর কেস কী করেছে লাস্ট পর্যন্ত কী হলো, পরীক্ষা দিয়ে দিল। কবে? 1 সপ্তাহ আগে বললো সুপ্রিম কোর্ট যে 2016 চাকরি প্রার্থীরা যারা বয়সের এবং এই নাম্বারের জন্য তাদেরকে ছাড় দেওয়া হোক, তাদেরকে বসতে দেবে, কিন্তু তাদের সময় দেয়নি। যদি এই সময়টা দেওয়া হতো তাহলে প্রশ্ন উঠতো না এত, যে হ্যাঁ 2016 চাকরি প্রার্থীরা যারা ইন সার্ভিস তাদেরকে আমরা বাড়তি সময় দিলাম পরীক্ষায় বসার জন্য, তারা প্রিপারেশন নিক। কিন্তু তাদের কোর্টকে কোনো আবেদনই শোনেনি। তাহলে একটা প্রতিযোগিতা হচ্ছে যেখানে সমতা নেই, কোর্ট সময় দেয়নি, তাহলে তারা তো অভিজ্ঞতার জন্য 10 মার্কস চাইতেই পারে, এবং দিয়েছে সেটা সরকার। কোর্ট তো দেয়নি, সরকার তো আপিল করেছে, কোর্ট দিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে একাডেমিক আর অ্যাকাডেমিক্স প্রত্যেকে তাদের আত্মকেন্দ্রিকতার দিক দিয়ে দেখছে বিষয়টাকে। আমরা দেখলাম ফ্রেশার্সরা এক ধরনের উকিল ধরেছে, যারা 2016 চাকরি পায় তারা এক ধরনের উকিল ধরেছে, যারা ইন সার্ভিস তারা এক ধরনের উকিল ধরেছে, আর এক ইন সার্ভিস যারা সরকার অনুমোদিত স্কুল কিন্তু সরকার সাহায্যপ্রাপ্ত স্কুল নয়, তারাও কেস করেছে। আমরা দেখতে পাচ্ছি আমরা যে এই যে কেসের বহরটা বাড়ছে কোর্টে। মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে যে নতুন চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না, এটাই তো মোদ্দা কথা। কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে যেরকম দিক দিয়ে কেস করছে, যে তার স্বার্থ অনুযায়ী কেসটা করছে, যে মনে করছে যে হ্যাঁ যে এখন যে কোথার ফুলঝুরি একাডেমিক আর অ্যাকাডেমিক্স, এই জিনিসটাই তো আজও জলঘোলা করে রেখে দিয়েছে। একজন উকিল সে একরকম বোঝাচ্ছে, আরেকজন উকিল হচ্ছে আরেকরকম বোঝাচ্ছে, মানে পুরোটাই জলঘোলে না। এবার সুপ্রিম কোর্ট ক্লারিফিকেশান দেবে 24 তারিখ আর 26 তারিখ, কিন্তু তার আগে তো আমাদের ভেরিফিকেশান রেজাল্ট বেরিয়ে গেছে। তার মানে নতুনদের কোনোভাবেই আর চান্স নেই। যারা মনে করছো চান্স আছে তারা ভেবে ভুলে যাও, কোনোভাবেই চান্স নেই। যদি এই ভেরিফিকেশান লিস্টে থাকে এবং 10 মার্কস দেওয়া হয় তাহলে আর কোনো চান্স নেই। এটা ভেবো না যে তোমরা 60 যারা পেয়েছো তারা চাকরি পাবে, সম্ভবই না। আমি তোমাকে একটা ক্লারিফিকেশান বললাম, আমি ক্লারিফিকেশান করে দিয়ে বললাম যে যদি একটা সাবজেক্টে 75 কাট অফ যায় তাহলে 70 থেকে 75 মধ্যে জেনারেল কাস্ট কতজন ছিল, তারা যারা চান্স পায় তারা তো এবার চান্স পাবে। যদি কাট অফ নিচে নামে তাহলে তোমার কোথায় চান্স? তুমি তো 70-এর কাছে আনাগোনা করবে, তুমি তো 70 ওভারটেক করতেই পারবে না। আমি দেখতে পাচ্ছি অনেক দিগ্গ পণ্ডিত আমাদের পশ্চিমবাংলায় আছে, জানতামই না আমরা। আমার ইউটিউবাররা যা ন্যারেটিভ তৈরি তারা জানতেই পারতে না, এটা তোমাদের ভুল। উচিত শিক্ষার জায়গায় কাকেও কোনো দুর্বল হওয়া উচিত নয়, এটা ভাবতে ভুল করিয়েছে। এবং শিক্ষার ভুল ইউটিউবারদের, শিক্ষার জায়গায় কোনো রকম গাফিলতি নয়। তারা মনে করেছিল এবং মনে করিয়ে দিয়েছিল যে তারা কম নাম্বার পাবে, কিন্তু দেখা গেল কেউ কম নাম্বার পায়নি। সবাই এত নাম্বার পেয়ে যেতে আমরা দেখে অবাক, তাই না? একটা ছেলে পুরনো ক্যান্ডিডেট ইন সার্ভিস 2016 চাকরি পেয়েছে কি পায়নি আমরা জানি না। আমাদের এটাই প্রশ্ন, যদি একটা লিস্ট টাঙানো হয়েছে যে 2016 ক্যান্ডিডেট কতজন আছে, নতুন ইন সার্ভিস কতজন আছে, নতুন চাকরি প্রার্থীরা কত পরীক্ষা দিয়েছে, যদি পুরো ডেটা থাকতো এবং ডেটা স্পষ্ট হতো তাহলে আমরা অনেক তথ্য নিজেরাই খুঁজে পেয়ে যেতাম, আমাদের কাছে সত্যটা উদ্ঘাটিত হতো। আমরা তা না করে কিছু লোক আছে যারা ইউটিউবার, তারা ভুলভাল বোঝাচ্ছে, তাই না? তারা বলছে এই তো সিট বাড়বে। আরে কাদের জন্য সিট বাড়বে? কে সিট বাড়াবে? কত সিট বাড়াবে? নতুন ক্যান্ডিডেট কত আছে তার কোনো ধারণা আছে? যারা ইউটিউবাররা বলছে যে নতুন ক্যান্ডিডেটের জন্য সিট বাড়বে, কোথায় কত ধারণা? আর লেগে পড়েছি মক টেস্টের জন্য, পরীক্ষায় চান্স পাবে 60% কাট অফ, 40% কাট অফ কমতে পারে। কোথায় কমবে ভাই? পুরোটা বোকা বানিয়ে দিলে পশ্চিমবাংলার সব যুব সমাজকে ইউটিউবারগুলো। কাট অফ এত হবে, কাট অফ অত হবে। এবার কিছু কাট অফ আর বলছিল হাই কাট অফ হবে 70, কিন্তু তাদের কথাও টিকলো না। তারাও ভাবতে পারেনি যে এই 70টা 75 বা 77 যে ঠেকবে। কি সাবজেক্টে কম নাম্বার পেয়েছে,
হতেই পারে ফিলোসফি, নিউট্রিশন বা এডুকেশনের মতো সাবজেক্টে কম নাম্বার এসেছে কাট অফে, কিন্তু তার মানে এই নয় যে এই কাট অফ যে নাম্বারটা এসেছে সেটাই মানে হায়েস্ট মার্ক, কাট অফের উপরে অনেক মার্কস পেয়েছে। ফলে এটা হওয়ার দরকার নেই যে ওখানে ইন সার্ভিস ছাড়া নতুন চাকরিতে চাকরি পাবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা, পুরোটাই বোকা বানাচ্ছে সমাজকে, যুব সমাজকে এবং শিক্ষিত যারা নতুন প্রার্থী তাদের পুরোটাই ভুল বোঝাচ্ছে। আমি যদি স্টাডি করি, যদি তোমরা স্টাডি করো, রেজাল্টটা যে বেরিয়ে আসছে সেই রেজাল্টে স্টাডি করলে দেখতে পাবে প্রত্যেকটা সাবজেক্টে ইন সার্ভিসের সংখ্যা অনেক বেশি, পাত্তাই পাবে না। আমি মানলাম একটা সাবজেক্টের সিটে 60টা, ডাকবে কত 1.1:6, তাই তো? তাহলে 60টা হলে 60 প্লাস 30, 60-এর সঙ্গে 160 ডাকবে, 60টা তো 60টা সিট হলে তো আবার হচ্ছে এদিকে 60টা প্লাস আবার তোমার বাড়বে সেখানে। যদি ইতিহাসের সংখ্যায় আমি ধরি 100 সিট আছে, 227টা সিট পাবে বসার জন্য পরীক্ষায়, মানে পরীক্ষাতে ডাকবে। তাহলে এই 179 জনের চাকরি পাবে তো, বাকিরা তো ইন সার্ভিস, তারাও তো ইন সার্ভিস, তাই না? তারা কোথায় পরীক্ষা, তারা তো পরীক্ষা ফেলিও হবে, চাকরি পাবে না। তা তুমি কী করে নতুন হয়ে চাঁদের আশা দেখছো, স্বপ্ন দেখছো, রাতের বেলা চাঁদ দেখার অমাবস্যায় চাঁদ দেখতে পাচ্ছ তুমি? কী করে সম্ভব? কত সিট বাড়াবে পশ্চিমবঙ্গ সরকার? 2 লাখ, 5 লাখ, 50,000 বাড়াতে পারবে সিট? কোথায় বাড়াবে? তুমি এত আশা করছো যে তুমি চাকরিটা পাবে 60 পেয়ে, নতুন চাকরি প্রার্থী, সেখানেই তো তোমার অলরেডি পড়ে আছে 179 জন চাকরি পাবে, বাকিরা সব আবার 9-10-এ ভিড় করবে, তাই না? তাহলে তুমি কী করে পাবে? ইতিহাসে তো আবার 9-10-এরা ভিড় করবে, এরাই তো চাকরি পাবে। তুমি কোথা দিয়ে পাবে চাকরি ভাই? এটা স্বপ্ন ভুলে যাও, গল্প গল্প হয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে বাবা। কোর্ট আমার মনে হয় না কোর্ট এটা হস্তক্ষেপ করবে যে ভেরিফিকেশনের জন্য, যে বলবে না 10 মার্কস দেওয়া হবে না, 10,000 দেওয়া না হলে তোলপাড় হয়ে যাবে, আরেক কেস গ্যাজেট চ্যালেঞ্জ হবে, সবাই গ্যাজেট চ্যালেঞ্জ করবে, অলরেডি করেছে গ্যাজেটকে। তার মানে মোদ্দা কথা কী হচ্ছে বুঝতে পেরেছি তো, যে এটা একটা কি বলবো মানে কনফিউশনের জায়গায় রেখে দিয়েছে বিষয়টা। কোর্ট তার কোর্টের মতো কাজ করে যাচ্ছে, ছাত্র আন্দোলন করে যাচ্ছে, আর একজন তার কাজ চালিয়ে যাচ্ছে। মোদ্দা কথা সব কাজই চলছে, যেটা দরকার সেটা পাওয়া যাচ্ছে না, তাই না? সেটা কী করে পাওয়া যাবে? নতুন পরীক্ষা নিতে হবে। বারবার বলছি, নতুন পরীক্ষা যদি না নেওয়া হয় তাহলে কিন্তু এই যারা চাকরি প্রার্থী বা নতুন চাকরি প্রার্থী তাদের কোনো উন্নতি হবে না, কোনো লাভ নেই। তারা যদি মনে করে যে সিট বাড়াবে, এটা তাদের ভুল ধারণা। সিট বাড়লেও ওই লোকগুলো আগে ভিড় করবে। কত কাট অফ নামবে জেনারেল কাস্টে? 75 থেকে 71, 70 যারা তারা কি চাকরি পাবে মনে হয়? এসব ভুল আর বোঝো না বাবা, ভুল বোঝাতে বোঝাতে তোমাদের আমাদের পিঠটা দেওয়ালে ঠেকে গেছে। এরপরে যদি ভুলটা বোঝো তাহলে ভুলই করবে বাবা, কেউ আর তোমাকে ঠিক করতে পারবে না। যেটা সত্য কথা সত্যের মতো করে বলতে শেখো। শিক্ষা তো, শিক্ষা সত্য বলতে শেখায়, সত্যকে কত নাটকীয় রূপ দিতে হয় না, মিথ্যাকে অনেক নাটকীয় রূপ দিতে হয়, অনেক কথা বলতে হয়, কিন্তু সত্যটা সত্যের পথে চলে, সেখানে কোনো নাটকীয় থাকে না। যদি তুমি মনে করো যে তুমি চাকরি পাবে তাহলে তুমি ভুল ভাবছো, কারণ চাকরিটা তারাই হবে যারা ইন সার্ভিস। আমরা দেখতে পাচ্ছি যে লিস্টটা টাঙিয়েছে তাতে ইন সার্ভিস সংখ্যা বেশি, তাহলে তুমি কী করে আশা করছো বাড়িতে বসে যে তুমি চাকরিটা পাবে? এই 10 মার্কস দেওয়া যাবে না, 10 মার্কস দেবে না, এটা কে বলেছে 10 মার্কস দেবেই? এটা তুমি দেখে নিও যে অবস্থা হচ্ছে এই 10 মার্কসের জন্য। তারা মনে হয় না এটাকে তুলে দেবে, তুলে দিলে আবার ভেরিফিকেশন করতে হবে, আবার একটা লন্ডভন্ড পরিস্থিতি তৈরি হবে। চাইবে সরকার বা কোর্ট? 31-এর মধ্যে তো চাকরি দিতে হবে বলে দেওয়া হয়েছে যেন তেন প্রকারে। তাহলে কি করবে? প্রতিবাদ করে একটা করা উচিত যে হ্যাঁ, আমরা চাকরি প্রার্থী, আমাদের জন্য নতুন গেজেট পাস করুন, নতুন ঠিকঠাকভাবে গেজেট, যাতে কোনো ভুল ত্রুটি না থাকে, পরে খেলানা করতে পারে উকিলেরা। আমাদের কথা কেউ ভাবছেই না, অফিসারদের কথা, যারা নতুন চাকরি প্রার্থী তারা পাবে না এটা সবাই জানে, কিন্তু বলছে না কেউ যে যারা, কারণ এটা বললেই তাদের সাবস্ক্রাইবার কমে যাবে, তাদের গুরুত্ব কমে যাবে, ভিউয়ার্স কমে যাবে, তাই তারা কেউ কিছু সত্য কথা বলছে না। তারা বলছে এই তো সিট বাড়বে। এবার সিট বেড়ে কত সিট বাড়াবে, কাদের জন্য বাড়াবে সেটা দেখতে হবে না আমাদের? আন্দোলনের আদর্শ দরকার, গতি দরকার, মুখ দরকার,
আমি একটা এমন কথা বললাম যেটা গেজেটকে চ্যালেঞ্জ করতে হয়। আজ গেজেট চ্যালেঞ্জ করে কিছু লাভ হবে না আমাদের মনে হয় খুব একটা বেশি, কারণ গেজেটটাই তো ভুলভাবে প্রমাণিত হয়েছে। 2016 পরীক্ষা 2025 পরীক্ষা নিচ্ছে, আবার বলছে সেকেন্ড এসএলএসটি, ফার্স্ট এসএলএসটি তো হলোই না, সেটা বানচাল হলো, আবার বলছে সেকেন্ড এসএলএসটি। এটা নিয়ে অনেক বিতর্ক আছে, সেই সব বিতর্ক গেলে বলা তো কথা দূরের কথা শেষই হবে না। কিন্তু মধ্যে কথা, পশ্চিমবাংলায় এত জ্ঞানী ব্যক্তি ছিলাম জানতামই না, বা আমরা জানতামই না যারা নতুনরা, যে 60 পাওয়ার মার্কস বা 59 পাওয়ার মার্কস অনেকে আছে, প্রচুর আছে নাম্বার পাওয়া ছাত্র। তাহলে কি হবে আমাদের অবস্থা? আমরা তো করুণ অবস্থায় আছি। যারা সার্ভিসে আছে কিছু না কিছু, তাদের তো মোটামুটি দিন চলবে যেভাবেই চলুক। কিন্তু এটা তো ঠিক যে শিক্ষার মানদণ্ডে বা যোগ্যতার নিরিখে প্রত্যেকেই সমান মর্যাদা নিয়ে তবেই চাকরি পাওয়া উচিত, এটা সত্য। কিন্তু সত্যটাকে তারা মিথ্যে পরিণত করে দিল কীভাবে? এই একটা রুলসের মধ্যে দিয়ে, যে একই জায়গায় একই পরীক্ষা দিচ্ছে, একটা মানুষ 70-এ কাট অফ ক্লিয়ার করবে, একটা মানুষ 80-তে কাট অফ ক্লিয়ার করবে। কোনো যারা চান্স পেয়েছে ভেরিফিকেশন, তারা কি দাঁড়িয়েছিল লাইনে? তারা বলতে পেরেছিল যে আমরা ওই কাট অফে আমরা পরীক্ষায় বসবো না, আমরা ভেরিফিকেশনে যাব না? কেউ পেরেছে? আমাদের মধ্যে থেকে অনেক নতুন প্রার্থী তারা কিন্তু ভেরিফিকেশনে গেছে, তাই না? ভেরিফিকেশনে গেছে 2 জন 3 জন 10 জন 15 জন 20 জন, হয়তো এই 4টে সাবজেক্টে যায়নি, বাকি সব সাবজেক্টে গেছে, তারা চাকরি পাবে? তারা প্রতিবাদ করতে পেরেছে আমরা ভেরিফিকেশনে যাব না, আমরা ইন সার্ভিসের জন্য পরীক্ষায় বসবো না, আমাদের জন্য আলাদা গেজেট পাস করতে হবে, আলাদা আমরা পরীক্ষা দেব? কেউ পেরেছে? কি করে তাহলে হবে? শিক্ষা স্বার্থন্বেষী করে দিয়েছে। যে লোকগুলো আশায় গেছে চাকরি পাবে, তারা সবাই চাকরি পাবে? ফ্রেশার্সরা, নতুন চাকরি প্রার্থীরা পাবে না, কেউ সবাই পাবে না, 2-1 পারলেও পেতে পারে, বাকিরা পাবে না। তাহলে তাহলে আমাদের প্রতিবাদরা কোন দিকে? তারা কি আমাদের প্রতিবাদ লাইনে দাঁড়িয়েছে? যারা এই ভেরিফিকেশনে চান্স পেয়েছে বা ডাক পেয়েছে, তারা চাকরি পাবে না আমরা জানি, কিন্তু তারা তবু আশায় গেছে যদি চাকরিটা হয়ে যায়। তারা কিন্তু এটা জানে না যে গেজেটটা পাস করেছে সেখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে ইন সার্ভিসদের। সেখানে কি করে যারা নতুন ক্যান্ডিডেট বা নতুন চাকরি প্রার্থী তারা চান্স পাবে? খুবই ব্যাপারটা খুবই জলঘোলা হয়েছে। এই সুযোগে অনেক ইন সার্ভিস যারা 10 পাসও করতে পারেনি হয়তো, তারা কিন্তু এই কাঁটাতার দিয়ে ঠিক বেরিয়ে গেল, সাইড দিয়ে, কাঁটা লাগলো না গায়ে, তাদের লাভটা তুলে নিয়ে গেল। আর তোমরা পড়ছো তো পড়ে যাও, কোনো লাভ নেই। 2016 চাকরি প্রার্থীদের কাঁধে বন্দুক রেখে কত ইন সার্ভিস টিচার বেরিয়ে গেল, এবং তারা চাকরিও পাবে। মানে কী প্ল্যান বাবা রে, ভাবতেই তো অবাক লাগে আমার, যে একটা অসম লড়াইয়ের মধ্যে নামিয়ে দিল কিছু লোককে। তারা ভাবতেই পারেনি এই অসম লড়াইটা শুরু হবে রেজাল্ট বেরোনোর পর, সম্ভবই হয়নি। কে ভেবেছিল যে এত এত কাট অফ যাবে একটা সাবজেক্টে? ভেবেছিল? কেউ ভাবতেই পারেনি। কিন্তু ভাবনাটা পুরোটা পাল্টে গেল, এবং এটা আমরা দেখতে পাচ্ছি কাদের লাভ কাদের ক্ষতি হলো। পড়াশোনা তো জরুরি, অবশ্যই পড়াশোনা জরুরি, পড়াশোনার কোনো বিকল্প নেই, কিন্তু যদি আমরা সঠিক পদ্ধতিতে সেই আদর্শকে আমরা যদি প্রতিফলিত না করতে পারি, তাহলে আমাদের কোনো চান্সই নেই পাওয়ার। আমরা বারবার বলছি সিট তোলো, সিট বাড়াও, সিট বাড়াও। আরে ভাই, সিট বাড়িয়ে হবেটা কি? এটা সামান্য একটা নলেজ যে সিট বাড়ালেও, সিটের সংখ্যা যদি আমি বাড়িয়েও থাকি কোনো কোনো সাবজেক্টে, তাহলে কী হবে? ইন সার্ভিসে আমাদের এগিয়ে থাকবে। বারবার বলছি কাট অফ 75 হাই আছে, 77 কাট অফ, মানে 73 কাট অফ, 75 কাট অফ যদি থাকে, তার নিচে তো অনেক ইন সার্ভিস আছে যারা পেয়েছে 71, 72, 73, 74, অনেকজন পেয়েছে। তাদেরকে তো চাকরি দিতে পারবে না। তুমি তো ভাই অনেক পরে পিছিয়ে বসে আছো, তুমি ফ্রেশার্স ক্যান্ডিডেট, যোগ্য চাকরি প্রার্থী। হ্যাঁ, তুমি যদি কোর্টে এটা করা যেতে পারে, যদি কোর্টে যদি প্রমাণ করে যে হ্যাঁ এই 10 নম্বরের অভিজ্ঞতার মার্কস দেওয়া যাবে না, তাহলে আলাদা বিষয়, সেখানেও চান্স পাবে না, সেখানেও হাফ ছেড়ে চান্স পাবে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে এই যে যারা 60, 70 বা 80 পেয়েছে, বা 60 পেয়েছে, 60, তাহলে কিছু যারা 56 পেয়েছে, 55 পেয়েছে, তারা তো আগেই আউট হয়ে যাবে, তো নতুন ক্যান্ডিডেট, তাই না? কাট অফটা এমনটাই একটা বিষয় যেটা দেখেই বোঝা যায় যে ভবিষ্যতে কী হতে পারে বা কী হওয়ার সম্ভাবনা আছে। তার মানে কী হলো মোদ্দা কথা? এই
বিষয়টা এটাই হলো যে গেজেট পাস করার থেকে রেজাল্ট বেরোনো পর্যন্ত বা চাকরি পাওয়া পর্যন্ত যে কোর্টে কেসে জর্জরিত হয়ে আছে বিষয়টা, তারপরেও কিন্তু নিয়োগ হবে। এটা মনে করো না কেউ যে নিয়োগটা বন্ধ থাকবে, না, নিয়োগ হয়ে যাবে। নিয়োগ করার জন্য আটকে থাকবে না, এবং সেটা চায়ও না কেউ, না কোর্ট চায়, না সরকার চায়, না যারা চাকরি প্রার্থী বা চাকরি প্রার্থী শোনা গেল যে অনেকজন তারা চান্সই পায়নি। তাহলে তাদের কী হবে? 2016 ক্যান্ডিডেটদের মধ্যে অনেকটাই হয়তো চান্স পায়নি, এই ইন্টারভিউ ডাক পায়নি বা ভেরিফিকেশনে ডাক পায়নি। তাহলে তাদেরকে তোলার জন্য সিট বাড়াবে, স্বাভাবিক। এটা তো তারা কিন্তু বলছে না যে ওখান থেকে আমরা সিট দেবো, আমরা যে সিটটা বাড়িয়েছে, যে সিটটা বাড়াবে তারা কিন্তু ওদেরকেই দেওয়া হবে। তার মানে ভিতরে যারা আছে তারা তো সবাই ইন সার্ভিস, 2016 নাও হতে পারে। তারা ওই 10 মার্কসটা পেয়েছে এবং সরকার তাদেরকে সুবিধা দিয়ে দিয়েছে, যাও তোমরা এবারে পরীক্ষা দাও, তোমাদেরকে আমি 10 মার্কস দিয়ে দেবো, যারা 2016 ক্যান্ডিডেটই না। এখন তো শোনা যাচ্ছে যে প্যানেলটাই প্রবলেম আছে। তাতে কিছু আসে না, তাতে আমাদের লাভ কী হবে? নতুন চাকরি প্রার্থীদের প্যানেল ভুল কি ঠিক, না খারাপ না ভালো, এটা না ওটা, তাতে আমাদের কী লাভ? নতুন চাকরি প্রার্থীদের কোনো লাভ নেই। কাট অফের এদিকে হেরফের হবে না খুব একটা। তাহলে আমাদের লাভটা কী হবে যে আমরা এই যে কোর্টের দিকে তাকিয়ে বসে আছি? হ্যাঁ, আমরা একটা আশায় বসে আছি যে এই 10 মার্কস আগে না পরে, তাই তো? কিন্তু এটা ভেবে বসে থাকলে হবে না তো। যা করার সব শেষ হয়ে গেছে, যেটুকু বেঁচে আছে শিক্ষার জগতে সেটুকুও শেষ হতে বসেছে। যারা আমরা চাকরি প্রার্থী তারা কিন্তু বোকা। তারা হয়তো কিছু প্রশ্ন মুখস্থ করে 60 পেয়েছে, কিন্তু তারা এই নলেজটা বুঝতে পারেনি যে কাট অফ যদি 77 যায়, তাহলে 77 পেলেও আমাদের কোনো যায় আসে না, কিছুই করা যাবে না। কাট অফটা যথেষ্ট হাই আছে, সেই কাট অফ ক্লিয়ার করতে পারবে না। যারা বলছে 60 পেয়েছি, 100% মার্কস পেয়েছি, আমাদের ডাক আসেনি কেন, তাই আমরা আন্দোলন করব, তাদের মতো বোকা আর কেউ নেই পৃথিবীতে। তুমি ভাই 70-এ কী করে ডাক পাবে? কাট অফ তো 75। তুমি এটা বুঝতে পারছো না যে এটা সবাই জানে? এটা তাদের আঙুলে দেখাতে হবে না, সবাই জানে, পৃথিবীর সবাই জানে এটা অসম লড়াই। তারপর তুমি লড়াই করছো। সবাই জানে এটা, যে একজন ছেলে একটা 80-তে কাট অফ করছে ক্লিয়ার, একজন করছে 70-এ কাট অফ ক্লিয়ার। কী করে সম্ভব? তাই না? সম্ভব ওই বোকা বানিয়ে একটা ন্যারেটিভ তৈরি করেছিল যে নতুন পুরনো চাকরি প্রার্থীর নাম্বার কম পাবে। তা তো হয়নি। পুরনো চাকরি প্রার্থী সবাই পণ্ডিত ব্যক্তি ভাই, মেনে নিতে হবে তোমাকে। তুমি যেখানে 60 পাচ্ছ, তারাও 60 পাচ্ছে, প্লাস অভিজ্ঞতা 10 নম্বর, প্লাস একাডেমিক 10 নম্বর, টোটাল সে 70 পাচ্ছে বা 80ও পেয়েছে অনেকে। সে যদি 60.5 কেউ পায়, তাহলে সে 80ও পেয়েছে, মানে 80-তে 80 মার্কসটাই পেয়েছে, তাই না? তাহলে এই স্কুলের অবস্থাগুলো দুর্দশা কেন এত খারাপ? দেখতে পাচ্ছি যে একাডেমিক স্কোর বা এইসব দিয়ে দেখি সবাই দিগ্গজ পণ্ডিত, কিন্তু স্কুলগুলোর অবস্থা দেখলে কী মনে হয়? এত পণ্ডিত ব্যক্তি পশ্চিমবাংলায় আছে কি? স্কুলগুলোর করুণ অবস্থা, তার দিকে আমরা ধ্যানই দিচ্ছি না। আমরা যদি এত বড় বড় পণ্ডিত ব্যক্তি থাকে, যে শিক্ষার এত সুন্দর ভাবনা তাদের মধ্যে আছে, তারা ছাত্রদেরকে অনেক উন্নতির দিকে নিয়েছে, কোথায় কোথায় শিক্ষার উন্নতি, কোথায় কি হচ্ছে? কিছু দেখতে পাচ্ছি না আমি। তাই ভেবে অবাক যে 60-এ 60, 70-এ 70, 80-তে 80 কী হবে? এটাই তো বোদ্ধা কথা, যে আমরা নতুন চাকরিতে চান্সই পাবে না। এটা ভেবে নাও তোমরা আন্দোলন করো, আন্দোলন করে এটাই বলো যে আমাদের জন্য এই 1 মাস বা 6 মাসের মধ্যে একটা নোটিফিকেশান বার করা হোক, শুধুমাত্র সেখানে কোনো নতুন রুলস তৈরি হবে এবং সেখানে কোনো অ্যাডভান্টেজ দেওয়া যাবে না কোনো চাকরি প্রার্থীকে। লড়াইটা তোমাদেরও করতে হবে, তাই না? লড়াইটা তোমাদেরও করতে হবে যে না, এটাতে তুমি চাকরি পাচ্ছই না, তাহলে একে ধরে বসে তুমি কী করবে? তুমি নতুন দিকে, সামনের দিকে গিয়ে যাও। সামনে না এগোলে কোনো পথ তোমাকে দেবে না কেউ। তুমি যদি এটাই মনে করে রাখো যে এদের 10 মার্কস কেস করবো, 1000 দিন ধরে কেস করে আটকাবো, সম্ভব নয় বাবা, এটা সম্ভব নয়। যেটা সম্ভব সেটা হচ্ছে আগামী দিনের ভুলটা যেন না হয়। যে ভুলটা আমরা করছি এই সময় বা এই দাঁড়িয়ে, যেন আগামী দিনে এই ভুলটা আমরা যেন না করি, এটা সংকল্প নেওয়া উচিত প্রত্যেক চাকরি প্রার্থীকে। নতুন তারা ইউটিউবার দেখে বা ইউটিউব দেখে কোনো রকম মাথা না মোটা করে সঠিক পথে এগিয়ে যাওয়ার ভাবনা রাখতে হবে। অনেকে বলছে, শুনতে পাচ্ছি যে ইউটিউবে দেখে তাকে পাস করে যাচ্ছে 60-এ 60।
বা ইউটিউব থেকে 4.5 পাস করতে পারো, কিন্তু বইটা তুমি পড়োনি, এটা সমস্যা, তোমার সমস্যা। এইভাবেই হচ্ছে সমস্যাটা। ইউটিউব নির্ভর একটা পড়াশোনা চলছে, যেটা খুবই মারাত্মক এবং খুবই ক্ষতিকারক। যে বইয়ের গন্ধই শোকেনি বা বইয়ের স্বাদই বোঝেনি, বই পড়েনি, সে কি করে একজন ভালো বা অভিজ্ঞ শিক্ষক হতে পারবেন? শিক্ষকের অনেক গুণ আছে, যে গুণগুলো থাকলে তবে তাকে শিক্ষক বলা যায়। শুধুমাত্র কিছু মার্কস বা কিছু পেলে আমরা কিন্তু ফিডব্যাক দেখি। কি ফিডব্যাক? যে একটা টিচার অভিজ্ঞ বা পণ্ডিত ব্যক্তি হতে পারে, কিন্তু সে যখন ছাত্রকে সেইভাবে তুলনা তৈরি না করতে পারে, তাহলে আমি তার এই যে অভিজ্ঞতার যে এত গাম্ভীর্যতা, সেটাকে আমরা ম্লান করে দিই, তাই না? এত অবস্থা খারাপ কেন? ছাত্ররা স্কুল ছুট হচ্ছে, ছাত্ররা পড়তে চাইছে না, ভালোবাসছে না পড়াশোনা। কাদের দোষ? শুধু ছাত্রের দোষ না, টিচারগুলোর দোষ হচ্ছে, যারা তাদেরকে সেইভাবে পড়াতে পারছে না। শিক্ষার মান তো কমে যাচ্ছে। হ্যাঁ, এমনও শোনা যাচ্ছে একজন স্কুল টিচার, সরকারি স্কুল টিচার, সে কিন্তু আর বাচ্চাদেরকে সরকারি স্কুলে পড়াচ্ছে না। কোথায় পড়াচ্ছে? কোনো প্রাইভেট স্কুলে। তাহলে আর কি বলতে পারি আমরা? এটা তো চাক্ষুষ প্রমাণ। সরকারি স্কুলে আমি পড়াচ্ছি না আমার বাচ্চাকে, আমি সরকারি চাকরি করি, একটা প্রাইভেট স্কুলে, ইংলিশ মিডিয়ামে স্কুলে আমি ভর্তি করে দিচ্ছি আমার বাচ্চাদেরকে। তার মানেটা কি? যে সরকারি স্কুলে চাকরি করলে আমি শুধু মায়নাটা নেব, তাই না? আমি শুধু মায়নাটা নিয়ে আমার জীবনযাত্রা নির্বাহ করবো, এবং সেই মায়না নিয়ে আমি আমার ছাত্রকে, আমার বাড়ির লোককে আমি কোথায় পড়াবো? ডন বস্কো, ইংলিশ মিডিয়ামগুলোতে, বড় বড় টাকা, যেখানে কয়েক লাখ লাখ টাকা লাগে। আমি কি করছি? আমি ধ্বংস করে দিচ্ছি আমার পশ্চিমবাংলার ছাত্রদেরকে, যুব সমাজকে, যারা আগামী দিনে যুব সমাজ হবে, তাদেরকে আমরা পড়াচ্ছি না ঠিকভাবে। এটা আমাদের ব্যর্থতা। এটাকেও সংকল্প নিতে হবে। যেমন আমরা চাকরির জন্য লড়াই করছি, তেমন আমাদের এটা সংকল্প নিতে হবে যে আমরা আমাদের ছাত্রদেরকে সঠিক শিক্ষা এবং সঠিক দিয়ে এগিয়ে নিয়ে যাব। এটাই হচ্ছে একজন শিক্ষকের, আদর্শ শিক্ষকের হওয়া উচিত। যে আমার জীবনযাত্রার সঙ্গে সঙ্গে আমি কিন্তু যে এডুকেশনটা দেবো আমার ছাত্রদেরকে, সেই এডুকেশন তাদের জীবনে যেন লাগে। তারা সবাই যে চাকরি মন্দ নয়, চাকরি না পেলেও তাদের জীবন দাঁড় করানোর জন্য, নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই প্রত্যাশা তারা যেন শিক্ষা থেকে পায়। এটাই সংকল্প। শিক্ষার গুরুত্ব এবং শিক্ষার মানদণ্ড এবং শিক্ষার সাফল্য লাভটাই হচ্ছে একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় চাওয়া হবে, বা একজন চাকরি শিক্ষার্থী বা চাকরি প্রার্থীর সংকল্প হওয়া উচিত। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে শুরু করে সেই 2016 কেস 16 থেকে প্যানেল বাদ 2016 আন্দোলন করে যাচ্ছে। তাদের প্রতি একটা অসীমতা ভাব, তাদের রুল চেঞ্জ করে তারা পরীক্ষায় বসলো, তারা কন্টিনিউ কেস করে যাচ্ছে, চলছে কেস। পরীক্ষা হয়ে গেল, রেজাল্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ হবে, তারপরেও কিন্তু কেস চলবে। কী লাভ? ফেরতদের কোনো লাভ নেই, বরঞ্চ ক্ষতি। তারা যদি এরা মনে করে যে এই 2016 যে 2025 পরীক্ষা আছে, সেখান থেকে আমরা চাকরি পাবো, ভুল ভাবনা ভাই। ভাবনা ছেড়ে দাও, ভাবনার হবে না। আমি অনেকবার রিপিট করলাম কথাটা, যে 2016 পরীক্ষার্থী 2025 যখন দিয়েছে নতুন গেজেটে, সেখানে তুমি চাকরি পাবে, এটা ছেড়ে দাও। এটা আন্দোলন করা উচিত, বা আমরা এগিয়ে যাওয়া উচিত, যে না, এর পরের স্টেপটা শুধুমাত্র কোনো একটা নোটিফিকেশান ঠিকঠাক বেরোবে, যেখানে কোনো রকম ব্যারিকেড থাকবে না, সবাই সমান হয়ে পরীক্ষা দেবে। এটা হওয়া উচিত। এই পরীক্ষাটা বাতিল হয় বলে মনে হয় না, খুব একটা বাতিল করবে বলে মনে হয় না সুপ্রিম কোর্ট, কারণ দীর্ঘ দোলাচলের মধ্যে দিয়ে লাস্টে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরীক্ষা হোক, এবং পরীক্ষা নিয়েছে, এবং কিছুদিনের মধ্যে পরীক্ষার রেজাল্ট বেরিয়ে নিয়োগও হয়ে যাবে। আমার মন বলছে যে এটা খুব আর মাথাচাড়া দেবে না, আপনার চলে যাবে, নতুন চাকরি প্রার্থীরা এ থেকে বঞ্চিত হবে। তাই এখনও বলছি, জাগো তোমরা, নতুন পরীক্ষার গেজেট পাস করার জন্য জাগো। ওই পুরনো গেজেটে পাওয়া আর সম্ভব নয় নতুন চাকরি প্রার্থীদের। ধন্যবাদ। ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু কথাটা সত্য। আজকের মতো এই।